নমস্কার, আমি শ্রাবণী মান্না। আজকে কাব্যে বর্ষা আয়োজিত বাংলাদেশ এবং ভারতবর্ষের মৈত্রীর নতুন বন্ধনে আবদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 50 বছরের পূর্তি উপলক্ষে আজকের এর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কাব্যে বর্ষা ISO রেজিস্টার্ড একটা কমিউনিটি এবং ছাত্র সম্মেলন, যা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নয়, এরা গ্লোবাল চেঞ্জ মেকার্সদের সঙ্গেও নানা রকম ভার্চুয়াল মিটিং এবং ভার্চুয়াল সেশনের মাধ্যমে সমাজের নানান সমস্যা উত্থাপন করে এবং সেই সমাধানের পথও দেখায়। আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে সরকারি নেতৃত্বাধীন বিভিন্ন প্রকল্প, রিসার্চ ওয়ার্ক এবং তহবিল সংগ্রহের ইভেন্ট এবং নীতি নির্ধারণকারী সিদ্ধান্ত। কাব্যবর্ষা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত কিছু তরুণ তুর্কিদের দ্বারা, যারা 2019 এবং 2021 সালের ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল। এই পুরো অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে এবং ভারত সরকার এবং মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এটাকে সম্মানিত করেছিল। এই সীমিত এক বছরের যাত্রাতে ভারতবর্ষের এই কাব্যবর্ষার যে ছাত্র সম্মেলন, সেটি তাদের সম্মানের মুকুটে অনেক সম্মানের পালক পরিধান করেছে। যেমন সব থেকে বেশি পরিমাণ সর্বাধিক বিশিষ্ট ব্যক্তিদেরকে হোস্ট করার জন্য এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটি এশিয়া বুক অফ রেকর্ডসে তাদেরকে গ্র্যান্ড মাস্টার নামে আখ্যা দেওয়া হয়েছে এবং এছাড়াও তারা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে তাদের আন্তর্জাতিক নাম হিসেবে খেতাব অর্জন করেছে। এছাড়াও স্টেম ইনোভেশন ল্যাব এবং নাসা দ্বারাও এটি সম্মানিত হয়েছে। কাব্যবর্ষার এই ভার্চুয়াল সেশনে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বাংলাদেশের বিশিষ্ট সাংসদ এবং সমাজসেবী মাননীয় শিরিন আক্তার মহাশয়কে। উনি 2014 সাল থেকে সংসদে আছেন বাংলাদেশের এবং নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গে উনি যুক্ত আছেন। উনি নারীদের জন্য অনেক কিছুই করেছেন। নারী শ্রমিক কণ্ঠের উনি একজন বিশিষ্ট কর্ণধার। এছাড়াও উনি যেটি নারী শ্রমিক কণ্ঠ যেটি করেছেন, সেই প্ল্যাটফর্মটি ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরের বিভিন্ন নারী অধিকারী সংগঠন এবং ট্রেড ইউনিয়নবাদীদেরও একই ছত্রছায়ায় এনেছে। এমনকি কর্মজীবী নারীর ফাউন্ডার প্রেসিডেন্ট মাননীয়া শিরিন আক্তার মহাশয়া। মাননীয়া শিরিন আক্তার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আজকে কাব্যবর্ষার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে আপনার সাথে অনেক নতুন নতুন বিষয়ে আলোচনা করব, আশা করি সবার ভালো লাগবে। নমস্কার ম্যাডাম। ধন্যবাদ। নমস্কার। তো আমরা সরাসরি চলে যাব আজকের মূল আলোচনা পর্বে। ম্যাম, ভারত এবং বাংলাদেশ এই প্রতিবেশী দেশ দুটি শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই নয়, তারা তাদের ভাষা, সংস্কৃতি আরো নানান ক্ষেত্রে মৈত্রীর বন্ধনে আবদ্ধ। এই সুন্দর পবিত্র সম্পর্ক অন্য সমস্ত দেশগুলির মধ্যে যে চাতুর্যের অংশীদারিত্ব, সেটাকে অনেকখানি পিছনে ফেলে দেয়। ম্যাম, বাংলাদেশের ক্ষেত্রে ভারতবর্ষের এই বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, এটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন এবং আপনার কি মনে হয় যে পরবর্তীকালে চীন এবং অন্যান্য এশীয় দেশগুলির মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে কি এই ইন্দো বাংলাদেশ সম্পর্ক অনেকটাই পিছনে ফেলবে এবং ভবিষ্যতে এর কি সম্ভাবনা আপনি দেখছেন? অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমাকে যেভাবে আপনারা আবিষ্কার করেছেন সেটা দেখে, এবং নারী শ্রমিক কণ্ঠ খুব ইদানিং কালে আমি শুরু করেছি, খুব বেশি সময় হয়নি, কিন্তু কর্মজীবী নারী সংগঠনটি আমি 91 সাল 1991, হ্যাঁ ম্যাম, 91 সাল থেকে শুরু করেছি। এবং মূলত আমি কিন্তু একজন রাজনৈতিক কর্মী এবং সংগঠক। আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক হিসেবে এখন দায়িত্ব পালন করছি। তো আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং যে বিষয়টি আপনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এবছর আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করছি, স্বাধীনতা আমাদের
এবং সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধের 50 বছর, স্বাধীনতার 50 বছর এবং ভারত বাংলাদেশের সম্পর্ক, এটা অত্যন্ত গভীর এবং নিবিড়। এই সম্পর্কের কথা বলতে, বর্ণনা করতে আমাদের অনেক সময় লেগে যাবে। আমি হয়তো ততটা সময় নেব না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, তা হলো 1971 সালে আমরা আমাদের পাকিস্তানের উপনিবেশের বিরুদ্ধে স্বায়ত্তশাসনের আন্দোলন করতে করতেই স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছি। 71-এর মুক্তিযুদ্ধে যখন আমরা জড়িয়ে পড়েছি, 7.5 কোটি মানুষ, সেই মানুষের উপরে পশ্চিমা শাসক গোষ্ঠী পাকিস্তানি বর্বর সেনারা যখন আক্রমণ করেছে 71-এর 25শে মার্চে, তারপর থেকে কিন্তু প্রায় 1 কোটি মানুষ আমাদের বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিল। আমাদের 2 লক্ষ থেকে 4 লক্ষ নারীকে নির্যাতিত করা হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এবং এই যুদ্ধ যখন শুরু হয়েছে 17ই এপ্রিল 1971, বাংলাদেশের অস্থায়ী সরকার যখন গঠিত হলো, সেই সরকারের সঙ্গে ভারত সরকার আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছে এবং সারা পৃথিবীতে এই প্রতিবাদ জানানো এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্যে ভারত সরকারের সেই অভূতপূর্ব কার্যক্রম আমরা কখনো ভুলতে পারি না। শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন আপনাদের প্রধানমন্ত্রী, তাকে অনেক নিগৃহীত হতে হয়েছিল আমাদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু অনেক বিচক্ষণ সেই সুতীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির যে অধিকারী সেই মহান নেত্রী, তাকে আমি শ্রদ্ধা জানাই। এবং আমি এই কথাই বলতে চাই আজকের দিনে স্মরণ করে, যে সেই সময়কার সেই যে আমাদেরকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, সেটার কারণেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ অনেকটা পথ এগিয়ে গেছে। শুধু সেটাই বড় কথা নয়, তার চাইতেও বড় কথা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা রক্তের বন্ধন। কারণ আমরা যখন যুদ্ধ করেছি, একসময় আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিত্র বাহিনী হয়ে ভারতের সৈনিকেরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এবং সেখানে তারা রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে এবং তাদের রক্তে আমাদের মেঘনা, যমুনা, পদ্মা ভেসে গিয়েছে। ফলে এই যে রক্তের স্রোতধারা পানির মধ্য দিয়ে গড়িয়েছে, আমরা মনে করি আমাদের বন্ধন হচ্ছে রক্তের বন্ধন। এই রক্তের বন্ধন আমাদের এতই নিবিড়, যেটা অন্য কোনো আর দেশের সঙ্গে নয়। ঠিক একইভাবে আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হলো আপনারা যেমন বলেছেন, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি দক্ষিণ পূর্ব এশিয়াতে, পুরো ভারত উপমহাদেশেই আমাদের এই সমস্ত ক্ষেত্রে অনেক একাত্মতা রয়েছে, অনেক নিবিড় যোগাযোগ রয়েছে, অনেক মেলবন্ধন রয়েছে। আমরা আমাদেরকে খুব কাছের লোক হিসেবে মনে করি, আমরা আমাদেরকে দেখতে পাই, ফলে আমরা আমাদেরকে বুঝতে পারি, আমাদের ভাষা বুঝতে পারি, আমাদের চলন বলন বুঝতে পারি, আমাদের পোশাক পরিচ্ছদ বুঝতে পারি। সেই সমস্ত দিক থেকেও কিন্তু ভারতের সঙ্গে আমাদের একটা অভিন্ন মিল আছে। সারা পৃথিবী জুড়ে ভারত এবং বাংলাদেশি শাড়ি পরিহিত নারীরা সারা বিশ্বে ঘুরে বেড়ায়, সুতরাং সেটাও একটা বড় বিষয়। কিন্তু এরপরে যে গুরুত্বপূর্ণ কথাটি আমি বলবো, সেটি হচ্ছে আর বেশি গুরুত্বপূর্ণ, তা হলো রাষ্ট্রনীতি পরিচালনা করবার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেটা যেমন করে বলি, 1972 সালে যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পাকিস্তানের কারাগার থেকে বেরিয়ে এসে হিথ্রো বিমানবন্দর থেকে দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছালেন, তাকে সেখানে একটি সম্বর্ধনা জানানো হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে, তাকে অনেকে প্রশ্ন করে, ইন্দিরা গান্ধীর সঙ্গে আপনার এত মিল কিসের? তিনি বলেছিলেন, আমাদের নীতির মিল রয়েছে। তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, জাতীয়তাবাদে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন এবং সমাজতন্ত্রে বিশ্বাস করেন। আমিও গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রে বিশ্বাস করি। ফলে আমাদের এই রাষ্ট্রীয় নীতির কারণেই আমাদের মধ্যে মিল রয়েছে। সুতরাং আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম করে দুটি দেশের নীতির মধ্যে মিল কিন্তু খুব কমই পাওয়া যায়। সেই দিক থেকে আমি বলবো, বাংলাদেশ ভারতের সম্পর্ক অন্য যে কোনো দেশের সম্পর্কের চাইতে অনেক অনন্য এবং অনেক গভীরতর। ধন্যবাদ।
থ্যাংক ইউ ম্যাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সত্যি অবিচ্ছেদ্য। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। ম্যাম, পাকিস্তানের দ্বারা পরিচালিত 1971 সালে বাংলাদেশে যে 10 মাস ব্যাপী যে গণহত্যা হয়েছিল, তাতে বাংলাদেশে মারা গেছে প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ এবং ধর্ষিতা হয়েছে প্রায় 2 থেকে 4 লক্ষ নারী, এমনকি 1 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং সত্যি বেদনাদায়ক। ম্যাম, বর্তমানে বিভিন্ন ঘটনাবলিতে আন্তর্জাতিকভাবে আমরা দেখছি বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র তাদের যে অন্যায়ের জন্য এবং অপরাধের জন্য তাদের অধীনে যে অত্যাচারী দেশগুলো ছিল তাদের কাছে কিন্তু তাদের অপরাধের দায়ভার স্বীকার করে নিচ্ছে। তো ম্যাম, আপনি কি মনে করেন যে যেরকম আমরা দেখেছি যে রয়াঞ্জন হত্যাকাণ্ডের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি তার যে ভূমিকার কথা স্বীকার করেছেন এবং নামিবিয়ান হত্যাকাণ্ডের জন্য জার্মানি সেখানে ক্ষমা প্রার্থনা করেছে, তো আপনি কি মনে করেন যে পাকিস্তানেরও উচিত এরকম বাংলাদেশের কাছে তাদের যে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করা, অন্ততপক্ষে জাতিসংঘ বা অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদেরকে একথা স্বীকার করা উচিত যে একসময় তারা বাংলাদেশের উপর সত্যি অকথ্য অত্যাচার করেছে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা অবশ্যই তাদের উচিত? আপনি কি মনে করেন? আপনার সঙ্গে আমি একেবারে শতভাগ একমত। আমি নিশ্চয়ই মনে করি তাই ক্ষমা চাওয়া উচিত। তার কারণটা আমরা পিছন থেকে আপনার কথার সঙ্গে সুর মিলিয়েই আমি বলছি। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের হাতে। আমাদের ঘর বাড়ি সব উজাড় করে দেওয়া হয়েছে। আমাদের রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট সব ভেঙে দেওয়া হয়েছে। গ্রামের পর গ্রাম আগুন দিয়ে ছারখার করে দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রাম পুলিশ শূন্য করে দেওয়া হয়েছে। নারীদেরকে নির্যাতিত করা হয়েছে। কিশোরী মেয়েদেরকে রাজাকার আলবদর আল শামসরা পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে চলে গেছে। এইরকম একটি ঘটনার মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের দিনাতিপাত করছিলাম। সেই সময়ে এই সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে আমি জড়িত ছিলাম। আমি তখন ছাত্রলীগের একজন সদস্য, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সদস্য হিসেবে আমরা মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব। সেই সময়কার কথা, পরীক্ষা আমাদের বন্ধ হয়ে গেল। আমি সেই সময় ঢাকার আজিমপুর কলোনিতে থাকতাম। আমার বাবা সরকারি অফিসার ছিলেন এবং সেই সময় অসহযোগ আন্দোলন চলছিল। 25শে মার্চে আমরা দুপুরবেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ শেষ করে, আমাদের অস্ত্র প্রশিক্ষণ হচ্ছিল, তা শেষ করে যখন বাড়িতে ফিরি তখনই একটা থমথমে ভাব ছিল। রাতের বেলাতেই আমরা দেখেছি রাত 10টা নাগাদ সমস্ত মিলিটারি তাদের ট্যাঙ্ক নিয়ে, সাজোয়া গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। আমাদের বাসা থেকে অদূরেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং রেল লাইন, পলাশীর রেল লাইন, অনেক বিখ্যাত, এখন অবশ্য নেই রেল লাইনটি। সে রেল লাইন ধরে বস্তিগুলো ছিল। আমাদের বাড়ি থেকেই আমরা দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষের আত্মচিৎকার আমরা দেখলাম, আর গোলার কামানের আওয়াজ। সেই গোলা যেন আমাদের বাড়িতে এসে লাগলো, এরকম একটা অনুভূতি ছিল রাতে। এবং পরের দিন তাই দেখলাম বাড়ির দেয়ালে সেই গোলা লেগেছিল। এবং এইরকম অনেক ঘটনা, যার মধ্য দিয়ে আমরা শুনেছি পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকদের লেখার মধ্য দিয়ে প্রায় 10 লক্ষ মানুষকে সেদিন হত্যা করা হয়েছে। সেই রকম একটি পরিস্থিতিতে এমনকি গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডস বলা হয়েছে বাংলাদেশের হত্যাযজ্ঞকে 20 শতকের 5টি হত্যাযজ্ঞের মধ্যে একটি হত্যাযজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা অনেক আগে থেকে দাবিটি উত্থাপন করতে পারিনি। 75-এর 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে বাংলাদেশের রাজনীতিটা পাকিস্তানি ধারার রাজনীতির হাতে চলে যায়। 21 বছর আমাদেরকে সামরিক শাসন এবং স্বৈরাচার, স্বেচ্ছাচারিতার মধ্যে কাটাতে হয়েছে। সামরিক জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের অধীনে আমাদেরকে অনেক দিন কাটাতে হয়েছে, গণতন্ত্রের লড়াই করতে হয়েছে। এবং তার পরবর্তীতে এরশাদের পতনের পরে 90-এ পর আমরা 92-তে একটি আন্দোলন শুরু করি, যুদ্ধ অপরাধীদের বিচার আন্দোলন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে। সেই লড়াই যখন শুরু করেছি, সেই লড়াই শুরু করতে করতেই আমরা সেই দাবি তুলেছিলাম, একদিকে যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, আবার পাকিস্তানিদেরকে
আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই আন্দোলন করতে করতেই আমরা আন্তর্জাতিকভাবে যখন এই আলোচনা শুরু করেছিলাম, তখনই রুয়ান্ডার গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলো 9 ডিসেম্বর। আমরা যখন এটা বললাম, তখন তারা বলল, তোমাদের নিজেদের কি জাতীয় গণহত্যা দিবস রয়েছে? তখন আমরা সেটা করিনি। সুতরাং এটা খুব দুঃখের ব্যাপার। তখন আমরা গত 17 সালে 2017-তে 11 মার্চে আমি শিরিন আক্তার প্রস্তাব করেছি এই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হোক এবং গণহত্যা দিবস হিসেবে 25 মার্চকে পালন করা হোক। আমাদের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিন সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়। এখন আমরা 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করি। আর সারা পৃথিবীতে জাতিসংঘ সহ বিভিন্ন যে ফোরামগুলো রয়েছে, সেখানে আমাদের এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা লড়াই করছি। একদিকে যখন এই লড়াইটা করছি, সঙ্গে সঙ্গে পাকিস্তানিদেরকে আমরা বলছি ক্ষমা চাইতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু তারা এখনো কিন্তু 71-এর সেই যুদ্ধ অপরাধীদের অবস্থাতেই রয়েছে। তারা এখনো সেখান থেকে ফেরত আসেনি। মাত্র কিছুদিন আগেও পাকিস্তানের সংসদে বাংলাদেশের ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলা হয়েছে। তারা এখনো অনেক গোপনভাবে জঙ্গিদেরকে সাহায্য সহযোগিতা করছে, যেই তৎপরতা বাংলাদেশে চলছে। বাংলাদেশকে এভাবেই তারা দেখছে এখনো। সুতরাং সেই দিক থেকে আমরা মনে করি এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই পাকিস্তান ক্ষমা চাইবে, যুদ্ধ অপরাধীদের বিচার করবে এবং সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকাশ্য ঘোষণা দেবে যে এগুলো নিষিদ্ধ করতে হবে। সুতরাং এই দাবিটি আমরা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। সত্যি এই দাবি আবশ্যক, কারণ একটি দেশ যখন অন্য দেশের উপর অত্যাচার করে এবং পরবর্তীকালে দেশটি স্বাধীন হয়ে গেলেও তাদের সেই যে আক্ষেপ, যে নিদারুণ যন্ত্রণা, সেটা কিন্তু কখনোই ভোলা যায় না। তো তার জন্য অবশ্যই পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এবং আপনার এই যে প্রস্তাবনা গণহত্যা দিবসের যে নতুন একটা ভাবনা চিন্তা, সেটাকে সত্যিই আমরা স্যালুট জানাই। তো ম্যাম, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা সহ বহু দেশই চীনের সাহায্যে মোড়কে ঋণের ফাঁদে পড়েছে। এই প্রসঙ্গে শ্রীলঙ্কা হলো সব থেকে ভুক্তভোগী দেশ, কারণ সেই দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সেই দেশের জিডিপির 101%, এবং যা শ্রীলঙ্কাকে অর্থনৈতিক ধসের সামনে দাঁড় করিয়েছে। শ্রীলঙ্কা প্রায় তার নিজের সমস্ত বন্দরগুলির ওপর তাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলছে এবং চীন সেগুলো হস্তগত করে ফেলছে। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি যে শ্রীলঙ্কার যে হাবানটোটা বন্দর, সেটাও কিন্তু এখন চীন প্রায় দখল করে নিয়েছে। এমনকি শ্রীলঙ্কার পার্লামেন্টে কলম্বো সিটি ইকোনমিক কমিশনের বিল অনুযায়ী শ্রীলঙ্কা তাদের সমস্ত প্রায় বন্দরগুলির ওপর চীনের অধিকারকে কায়েম করে দিয়েছে। ম্যাম, তো বিভিন্ন রাস্তা তৈরির ক্ষেত্রে যে চীনকে সহায়তা করছে বাংলাদেশ, তো এমনকি বাংলাদেশের যে উন্নয়ন প্রকল্পে চীনের বর্তমান যে ব্যয়, সেটা 460.41 মিলিয়ন ডলার। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ এই যে চীনকে এইভাবে সুযোগ করে দিচ্ছে, তো চীন কি পরবর্তীকালে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করতে পারে বা তাদের বন্দরগুলোকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবে? কখনোই আমরা এটা মনে করি না। কখনোই মনে করি না। কারণ আজকে বিশ্বায়নের যুগে সারা পৃথিবীতে একজন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করছে উন্নয়নের প্রশ্নে। এবং বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে এখন দাঁড়িয়ে আছে। বাংলাদেশ তার অর্থনীতিকে অনেক বড় করে তুলেছে। নিজস্ব শক্তিতেই তা বড় হচ্ছে। এইরকম একটি পরিস্থিতিতে আমরা সাহায্য সহযোগিতা নিচ্ছি। আপনি যে উদাহরণগুলো দিয়েছেন, সেই উদাহরণের কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনাদের যেমন ঋণ রয়েছে চীনের সাথে, তেমনি জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশ এবং বিশ্ব ব্যাংক, IMF এর কাছ থেকেও বাংলাদেশের ঋণ চুক্তি রয়েছে। কিন্তু কোনো ঋণ চুক্তিতেই আমরা আমাদের কোনো বন্দর বা আমাদের কোনো জায়গা আমরা তাদেরকে লিজ দিয়ে দিব, এরকম কোনো ধরনের পরিকল্পনা বাংলাদেশের নেই এবং সেটা কখনো হবারও নয়। সেটা হবার মতন অবস্থা দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়ে আমাদের ব্যর্থ ঘোষণা একটাই,
যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপোস করব না, মাথা নত করব না। সুতরাং চীন আমাদের উন্নয়নের সহযোগী বন্ধু মাত্র। সেই বন্ধুত্বের হাতই তারা বাড়িয়েছে, আমরাও সেই হাতে বন্ধুত্বের সহযোগিতা নিচ্ছি। এর বাইরে অন্য কিছু হবার কোনো কারণই নেই। ধন্যবাদ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাপী মহামারীর পূর্বে 2019-এর প্রথম 3 মাসের মধ্যে বাংলাদেশে 8.3% রিয়েল জিডিপি বার্ষিক বৃদ্ধির হারে বিশ্বের সপ্তম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বাংলাদেশের আর্থিক খাত ভারতের উপমহাদেশে তৃতীয় বৃহত্তম। তো ম্যাম, 1970 সালে এই সমস্ত শিল্পকে যখন জাতীয়করণ করা হতো, সেইখান থেকে শুরু করে বর্তমানে সমস্ত শিল্পের বেসরকারীকরণ এবং পুঁজিবাদী নীতি পর্যন্ত বাংলাদেশের এই যে অর্থনৈতিক বৃদ্ধির প্রগতি, সেটা আপনি কিভাবে দেখছেন? খুব ভালো প্রশ্ন করেছেন। এটা আজকে এ কথা বলতেই হবে যে বিশ্বায়নের যুগে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে উন্নয়ন করার জন্য একটা সবথেকে বড় কথা হচ্ছে নিজের শক্তির উপরে নিজের একটা বিশ্বাস থাকতে হয়। এই বিশ্বাসটা যদি না থাকে, যে কেউই আপনার উপরে চড়াও হয়ে যেতে পারে এবং তখন সেই আক্রমণ থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন না। সুতরাং এই বিশ্বাসটা আপনার নিজের উপরে নিজের থাকতে হবে। বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তে সেটা অর্জন করেছে এবং বাংলাদেশ সেই সাহসী ভূমিকা রাখে। এবং আজকে সে কারণেই জানেন, এই যে মহামারী, এই যে কোভিড-19 সারা বিশ্বে আজকে যে অবস্থা তৈরি করেছে, বাংলাদেশ কিন্তু গত কয়েক বছরে তার জীবনযাত্রা, জীবন ও জীবিকাকে সমন্বিত করে একটা ব্যবস্থা গ্রহণ করে তুলেছে। যদিও অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে আমাদের, কিন্তু তারপরেও আমাদের অর্থনীতি কিন্তু থেমে যায়নি। আমাদের অর্থনীতি চাকা এগিয়েই চলেছে। আমাদের এবারের বাজেটও একটা বৃহত্তর বাজেট হিসেবে ঘোষিত হয়েছে। আমরা সেখানে কাজ করে যাচ্ছি এবং গতবারের বাজেটে যা আমরা আয় করেছি তা আমরা খরচও করতে পেরেছি। ফলে আমাদের কার্যক্রম কিন্তু কিছুই বন্ধ হচ্ছে না, বন্ধ হয়ে যায়নি। শিক্ষা, পড়ালেখার ক্ষেত্রে একটা ব্যত্যয় ঘটেছে, স্কুল কলেজও বন্ধ আছে, এটা একটা সংকট রয়েছে। সুতরাং এখানে সবথেকে বড় জিনিসটা হচ্ছে আপনি আপনার দেশ, আপনার রাষ্ট্র কোন নীতিতে অবস্থান করছেন বা চলছেন। আপনি সে কথাটি খুব ভালো বলেছেন। 70-এর সময়কার পরবর্তীতে পাকিস্তানের চলে যাওয়ার পর অনেকগুলো কারখানা তারা রেখে গিয়েছিল। আমরা আমাদের যে মূল 4 নীতি ঠিক করেছিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক নীতিমালায় আমরা সেগুলোকে জাতীয়করণ করে নিয়েছিলাম এবং সেইভাবে তারা সেগুলো চলছিল। কিন্তু এছাড়াও আমাদের সংবিধানে ব্যক্তি মালিকানা, সমবায় মালিকানা রয়েছে। সেখানে মুক্তবাজার অর্থনীতিতে কার্যক্রম পরিচালনা হতে পারে, অর্থনীতি পরিচালিত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের কথা, যেটি আমি আপনাকে একটু আগেও বলেছি, যে 21 বছর আমাদেরকে সামরিক শাসনের জাতাকলে চলতে হয়েছিল, স্বৈরাচারের জাতাকলে চলতে হয়েছিল। সেই সময় তার সরকারগুলো বিশ্ব ব্যাংক এবং একচেটিয়া পুঁজিবাদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছিল। এই আত্মসমর্পণ করার ফলে তারা পানির দরে আমাদের সমস্ত কলকারখানা বিক্রি করে দিয়েছিল। ব্যক্তি মালিকানার নামে একটা অবাধ লুটপাটের রাজত্ব তৈরি করেছিল এবং সেটা করার ফলে আমাদের অনেক জাতীয়করণকৃত শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমরা আবার সবকিছু ফিরিয়ে আনছি। আমাদের 14 দল মহাজোট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা যেমন আমাদের সংবিধানে আমাদের 4 মূলনীতিকে প্রতিস্থাপন করেছি, আমাদের জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, যেটা ওরা ফেলে দিয়েছিল, আমরা সেটাকে আবার প্রতিস্থাপন করেছি। ফলে আবার আমরা সমাজতন্ত্রের ধারায় এগিয়ে যাবার জন্যে রাষ্ট্রের ক্ষমতাটা, রাষ্ট্রের খবরদারি, নজরদারিটা সবথেকে বেশি রাখছি। ব্যক্তি মালিকানা আছে, কিন্তু তার উপরে খবরদারি, নজরদারিটাও রয়েছে। ফলে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে এর মধ্যে দিয়ে আমরা আমাদের রাষ্ট্রের ভূমিকা, সরকারের ভূমিকা এবং সমাজের কি চাহিদা আছে, বাজারের কি চাহিদা আছে, সেইটার উপরে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। যার মধ্য দিয়ে আমরা একটি শক্তিশালী অর্থনীতির ভিত তৈরি করার চেষ্টা করেছি এবং ভিত তৈরি করেছি।
আমরা ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছেছি। আমরা আগামী 2041 সালে একটি উন্নত দেশ হিসেবে রূপান্তরিত হব বলে সেই স্বপ্ন নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ফলে আমরা আশা করছি আমরা নিশ্চয়ই এ ব্যাপারে এগিয়ে যেতে পারবো, এবং আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মতো দরিদ্র দেশ বলে যা ছিল, আজকে মধ্যম আয়ে পরিণত হয়েছি। আমাদের এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে রয়েছে। এদেরকে সত্যিকার অর্থে সকল ধরনের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হলে সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই। সেই নীতিতেই আমাদেরকে চলতে হবে এবং আমরা সেটাই আশা করছি। থ্যাংক ইউ ম্যাম। বাংলাদেশের এই উন্নয়ন চলবে এবং ভবিষ্যতেও ম্যাম, সম্প্রতি মৈত্রী সেতু, যেটা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যেটি স্থাপন হয়েছে ফেনী নদীর ওপর ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের চিত্তাগং, এই দুই অঞ্চলকে সংযোগ করে, এবং যেটি সম্প্রতি উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা মহাশয়া। এছাড়াও যে 6টি রেল সংযোগ ব্যবস্থা ছিল 1965 সাল পর্যন্ত, সেগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা চলছে এবং এক্ষেত্রে যৌথভাবে কাজ করছে ঢাকা এবং বাংলাদেশে ঢাকা এবং ভারতবর্ষে নয়াদিল্লি, এবং 5টি রেল সংযোগ ব্যবস্থা তারা পুনরুদ্ধার করেছে এবং তৃতীয় যাত্রীবাহী রেলও চালু হয়ে গেছে। তো দুটি দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে এই যে এত সমস্ত প্রয়াস, প্রচেষ্টা, তো এগুলো ঠিক কতখানি সফল হবে, কতটা বাস্তবায়ন হবে, এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতবর্ষ পরবর্তীকালে একটা বাণিজ্যিক অংশীদারিত্ব পেতে পারে বড় কিছু, বা এই সম্পর্কের ক্ষেত্রে বা আর কি কি বাধা আছে, যেমন দুটি দেশের মধ্যে সংরক্ষণশীলতা মনোভাব বা হয়তো বিশ্বাসের অভাব বা যে কোনো কিছু, যদি কিছু বাধা থেকে থাকে সেইগুলোর মোকাবিলা করা কিভাবে সম্ভব, এবং আপনার কি মনে হয় যে ভারতবর্ষ এবং বাংলাদেশের এই বাণিজ্যিক সম্পর্ক যত এগোবে তা চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটাকে অনেকটা ছাপিয়ে যেতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা ভবিষ্যতের সম্ভাবনার কথা আলোচনা করা হচ্ছে। তো আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আমি আবার না বলি, শুধু মনে রাখতে চাই, যেমন আমাদের ফেনী নদীর উপরে যে সেতু নির্মাণের কথা বলেছেন, মৈত্রী সেতু, সেটি আমার নির্বাচনী যে এলাকা ফেনী 1, সেটা ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম, আমার একেবারে ধার দিয়েই সেই সেতুটা তৈরি হয়েছে, এবং সেটা চট্টগ্রামের সঙ্গে ত্রিপুরার একটা যোগসূত্র তৈরি করেছে। চট্টগ্রাম আমাদের 1 নম্বর বন্দর, সমুদ্র বন্দর। ফলে এটা একটা বিশাল কাজ আমাদের হয়েছে। ঠিক সেরকম করে অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলগুলো, যেমন আমাদের বেনাপোল, দর্শনা থেকে শুরু করে বুরুঙ্গামারি থেকে শুরু করে জলপাইগুড়ি, আমাদের যে সমস্ত সীমান্ত বন্দরগুলো রয়েছে তেঁতুলিয়ায়, এগুলো থেকেও কিন্তু আমাদের অত্যন্ত ভালো একটা যোগাযোগ, নিবিড় যোগাযোগ স্থাপিত হয়েছে। তৃতীয় রেলটি শুরু হওয়াতে আমাদের আরো আশাব্যঞ্জক অবস্থা তৈরি হয়েছে। এগুলোর মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভালো। এই বিষয়ে আমি একটি কথা সবসময় বলি, এটা একটা চল কথা। আপনি ইচ্ছে করলে আপনার স্বামী বদল করে নিতে পারেন, ইচ্ছা করলে আপনার স্ত্রীকে বদল করে নিতে পারেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে বদল করতে পারেন না। ফলে প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলবেন আপনি, আপনাকে সেই কথাটা জানতে হবে, আপনাকে সেই সংস্কৃতিটা বুঝতে হবে, আপনাকে সেটা লালন করতে হবে। এটা যদি না করতে পারেন, সবসময় একটা যুদ্ধ যুদ্ধ খেলা থেকে থাকবে। এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, মনে রাখতে হবে, পাকিস্তানের চশমা দিয়ে বাংলাদেশকে দেখলে কিন্তু হবে না, আবার পাকিস্তানের চশমা দিয়ে আমরা যদি ভারতকে দেখি সেটাও আবার হবে না। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমার কাছে মনে হয় এখনো আমাদের অনেক রাজনৈতিক বন্ধুদের মধ্যে এই পাকিস্তানি চশমায় বাংলাদেশকে দেখবার একটা রোগ এখন পর্যন্ত রয়ে গেছে। আমি মনে করি সেটাকে বন্ধ করা দরকার। আর এই সম্পর্ক উন্নয়নের প্রশ্নে বলছেন আপনি যখন, আমি বলবো আরো কিছু কথা। যেমন সারা পৃথিবীর সঙ্গে
আমার বাংলাদেশের যোগাযোগ যতটা, যেমন আমি নিজে শিরিন আক্তার সারা পৃথিবী চষে বেরিয়েছি গত 20 বছর, যতটা না গেছি খুব কম গেছি ভারতে সামাজিক বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে, এগুলো করতে। আমরা সারা পৃথিবীর অন্যান্য দেশকে যতটা না জানি বিভিন্ন কার্যক্রম পরিচালনায়, ভারতে কি হচ্ছে সেটা কিন্তু একটু কম জানি। ফলে এটা হচ্ছে আমাদের যোগাযোগের একটা বিচ্ছিন্নতা, সামাজিক যোগাযোগের বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতাটা এবং আরো একটা বিষয় যেটা আছে বাংলাদেশের উপর ছিলই, একটা ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিরোধিতা। আমাদের অনেক রাজনৈতিক দলগুলো যারা সরকারে ছিল তাদের ভিতরে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি কাজ করত। ফলে এই ধরনের কাজের কারণে কিন্তু প্রতিবেশী বন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয় না। আমরা সেদিকে খুব নিশ্চিন্ত করতে পারি, এটা করতে চাই। এটার জন্য সবচেয়ে বড় হচ্ছে আজকে আমাদের যে তিস্তার নদীর পানির ব্যবস্থা কিন্তু নিশ্চিত করতে হবে আমাদেরকে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র অববাহিকায় যে অবস্থাটি, সেই অবস্থাগুলোর সমস্যাগুলো আমাদের চিহ্নিত করতে হবে, সমাধান করতে হবে। আমাদের বর্ডারে যে বর্ডার কিলিং বলে, এপার ওপারের সংঘর্ষ, তার মধ্য দিয়ে যে হত্যা হয়, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। মাদক চোরাচালান, নারী নির্যাতন, নারী পাচার, এগুলো যেভাবে যাতে না হয় সেই ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আপনাদের যেগুলো ভালো সেগুলো আমাদের এখানে বেশি প্রচার করতে হবে, আমাদের এখানে যেগুলো ভালো সেগুলো বেশি প্রচার করতে হবে। আবার একই সঙ্গে সঙ্গে একটি বিষয়, আমাদের দুদেশেই ধর্ম বর্ণ রয়েছে, বিভিন্ন ধর্ম বর্ণের লোক রয়েছে, যেখানে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা বলছি। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। ফলে মনে রাখতে হবে, সংখ্যাগরিষ্ঠরা যদি কোন লঘুদের উপরে কোনো নির্যাতন অত্যাচার চালায়, সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশের উপরে একটা প্রভাব ফেলে। ফলে এটা করা যাবে না, এটা করা উচিত নয়, এবং এমন কোনো ঘটনা করা উচিত না যেটা পার্শ্ববর্তী দেশে প্রভাব ফেলতে পারে। এটা আমাদের দুজনারে মনে রাখতে হবে, দুদিক থেকে মনে রাখতে হবে। তবেই আমি মনে করি যে আমাদের একটা সুন্দর অবস্থা তৈরি হতে পারে, এবং এইভাবে আমরা বাংলাদেশ এবং ভারত আমাদের যোগাযোগগুলো শক্তিশালী করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভিসা প্রসেসটা আরো অনেক শিথিল করে দিতে হবে, অনেক কঠিন হয়ে থাকে। কারণ মানুষে মানুষের সম্পর্ক এবং অবাধ চলাচল যদি না হয়, পণ্য অবাধ চলাচলে অর্থ তৈরি হতে পারে, আর মানুষে মানুষের সম্পর্কের মধ্য দিয়ে ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসার উপরেই কিন্তু আমাদের আস্থা, বিশ্বাস এবং রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করবে। ফলে বাণিজ্যিক চুক্তি আমার কতটুকু কি হলো, তার চেয়ে মানুষে মানুষের চুক্তি কি হলো, আমার মনে হয় তার উপর আমাদের নজরদারিটা বেশি করা দরকার। কিন্তু তারপরেও বাণিজ্যের ক্ষেত্রে যেটা আপনি বললেন, আমি বলবো ভারত একটি বড় দেশ, আর বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে যদি আমার এটাকে সমমাত্রায় আনতে হয়, যে নন ট্যারিফ যে জিনিসগুলো আছে সেখান থেকে ট্যারিফটা তুলে দিতে হবে। সেখানে যে সমস্ত ব্যারিয়ার গুলো আছে সেই ব্যারিয়ার গুলো আমাদেরকে তুলে দিতে হবে, সহজ করে ফেলতে হবে বাণিজ্যের বিভিন্ন পথগুলোকে। তবেই শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতিগুলো আমরা মিটাতে পারবো, এবং বাংলাদেশ ভারত এক অভিন্ন বন্ধু হয়ে দীর্ঘদিনের জন্য চলতে পারবে। কারণ এই ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারত এবং বাংলাদেশের মৈত্রীটা খুব জরুরি। ভারত হচ্ছে একটা বড় দেশ, আর ভূ রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ। ফলে এই দুটো দেশ যদি শক্তিশালী একটি বন্ধুত্বের মধ্যে আবদ্ধ হয়, তাহলে কিন্তু সারা দক্ষিণ অঞ্চলেই শান্তি তৈরি হবে। ধন্যবাদ ম্যাম, সত্যি তাই। ভারত এবং বাংলাদেশ এই প্রতিবেশী দেশ দুটো যদি আবার সেই সৌভ্রাতৃত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে চলে আসে, তাহলে শুধু বাণিজ্য নয়, আরো অনেক ক্ষেত্রেই তারা বিশ্বকে দেখিয়ে দেবে যে তারা আসলে কি করতে পারে। তো ম্যাম, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, 1947 সালে দেশ ভাগের পর যখন সীমান্ত বিরোধ হচ্ছিল, সেই সীমান্ত বিরোধকে কাটানোর জন্যই 2015 সালে হয়েছিল ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। তো ম্যাম, বর্তমানে এই এগ্রিমেন্টের বাস্তবায়ন ঠিক কতটা সম্ভব হয়েছে?
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এই কথাটা আমাদের বোঝা দরকার। ৪৭ সালে যে সংকট তৈরি হয়েছিল, ৬৫ বছর লেগেছে এই সংকট পূরণ করতে। স্থলক্ষেত্রে আমাদের এই সমস্ত যে ছিটমহলগুলো ছিল, ছিটমহলের সমস্যাগুলো আমাদের কাছে খুবই কষ্ট লাগতো। ওই ছিটমহলের আশেপাশে ছিটমহলের অধিবাসীরা তারা নিজেদেরকে খুব বিচ্ছিন্ন বেকায়দা মতন চলতো, মনে রাখতো। ফলে সেই দিক থেকে একটা বড় ধরনের অমানিসার অন্ধকার দূর হয়েছে এর মধ্য দিয়ে। শুধু স্থল সীমান্ত নয়, আমাদের জলসীমান্ত, সমুদ্র সীমাও আমরা ইতিমধ্যে সমাধান করে ফেলেছি। ফলে সমুদ্র সীমা যেমন সমাধান করতে পেরেছি, স্থল সীমা যেমন সমাধান করতে পেরেছি, এটার মধ্য দিয়ে আমরা মনে করি দুদেশই ভাবছে, দুদেশের মানুষের মধ্যে আন্তরিকতাটা নিবিড় একটা যোগসূত্র তৈরি হচ্ছে এবং এটার মধ্য দিয়ে এই সীমান্তগুলোতে শান্তি স্থাপিত হবে এবং শান্তির মধ্য দিয়ে উন্নয়ন অব্যাহত থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। তো আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। ম্যাম, আপনার মতে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলির জন্য এই যে ইন্দো বাংলাদেশীয় কূটনৈতিক সম্পর্ক, এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? যদিও এই প্রসঙ্গে আরেকটু বলেছেন, তাও একটু বিস্তারিত জানতে চাই ম্যাম। না বলেছি, কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর মিলিয়ে যদি আমি বলি, যেটা বলেছিলাম যে বিশ্বায়ন, আজকে বিশ্বায়নের যুগ। বিশ্বায়ন থেকে যদি আমি ভালো ফল লাভ করতে চাই, তাহলে আমার আঞ্চলিকায়নকে শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে তো ভিত্তি। উন্নয়নের ভিত্তি হচ্ছে এটা, শান্তির ভিত্তি হচ্ছে এটা। তাহলে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি সেই শান্তি আমরা স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বটাকে অত্যন্ত কঠিনভাবে, নিবিড়ভাবে তৈরি করতে হবে। সেটা যদি করতে পারি, সেই নীতিটা যদি আমি নিতে পারি, তাহলেই আজকে এই অঞ্চলের শান্তি রক্ষা হবে। যে কারণে আমি বলেছি পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ এক জায়গায় দাঁড়াতে হবে। ঠিক একইভাবে আমি বলছি আজকে শ্রীলঙ্কায় যে অবস্থা, সেই অবস্থাতেও আমাদেরকে তাদের শান্তির প্রয়াসে আমাদের পাশে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে। নেপালেরও পাশে থাকতে হবে। ঠিক একইভাবে সার্ক প্রতিষ্ঠা হয়েছিল একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, সার্ক উন্নয়ন কাঠামো তৈরি করার জন্য, অর্থনৈতিক কাঠামো। কিন্তু কোনো অর্থনৈতিক কাঠামোই দাঁড়াবে না যতক্ষণ না নীতি, রাষ্ট্র নীতিটা তৈরি হচ্ছে, নীতি কাঠামোটা তৈরি হচ্ছে। ফলে সেই নীতি কাঠামোটা তৈরি করতে হবে, আর নীতি কাঠামোটা তৈরি হবে শান্তি রক্ষা করবার জন্য। এই শান্তি যদি আমরা রক্ষা করতে পারি, তবেই শুধুমাত্র আমরা মনে করব শান্তি রক্ষা করার জন্যেই আজকে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আমাদেরকে উদ্যোগী হতে হবে। বাংলাদেশ ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দেখেছেন আমাদের কক্সবাজারে, হ্যাঁ, তাদেরকে আমরা দিলাম, আশ্রয় দিলাম। আমরা রোহিঙ্গাদেরকে যে আশ্রয় দিয়েছি, আপনারা দেখেছেন মিয়ানমারের ঘটনায়, সেখানে ১০ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাদের জন্য বড় বিল্ডিং করে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে এটা সম্পর্কে মারাত্মকভাবে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। এবং এই সমস্ত জায়গা থেকে আমরা মানবতার দিককে বিবেচনা করছি। ফলে শান্তি রক্ষা করতে চাই, আর শান্তির জন্যই আমাদেরকে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত হতে হবে। ক্ষুধা এবং দারিদ্রের মতন বোমা বগলের তলায় নিয়ে শান্তি চাইলে সেই শান্তি কোনোদিন আসবে না। সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এই অঞ্চলে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বকে অনেক কঠিন জালে আবদ্ধ রাখা। যদি সেটা আমরা রাখতে পারি, তাহলেই শুধুমাত্র এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে এবং তার জন্যই প্রয়োজন হচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগ, যৌথ প্রয়াস এবং সুদূর প্রসারী ঐক্যবদ্ধভাবে পথে এগিয়ে চলা। ধন্যবাদ ম্যাম। তো আমরা আজকে ভার্চুয়াল সেশনের একদম শেষ পর্বে। আমার আজকের শেষ প্রশ্ন ম্যামের কাছে। বাংলাদেশ হয় একমাত্র দেশ যেটা শুধুমাত্র এমন একটি ভাষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যা ভৌগোলিক সীমারেখার বাইরেও তাদের সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং সমগ্র পৃথিবীতে একটা স্বজাতীয় তরঙ্গের সৃষ্টি করে।
বর্তমানে বিশ্বজুড়ে ডানপন্থী রাজনীতির বাড়বাড়ন্ত এবং হাইফেন্টেড জাতীয়তাবাদের যে প্রভাব পড়েছে তার মাঝ থেকে আপনি কি মনে করেন যে ধর্মীয় পরিচয় বাঙালিয়ানার থেকে এগিয়ে, যখন দেশ ইতিমধ্যেই রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করেছে? শেষের কথাটা বুঝতে পারিনি। ম্যাম, আপনার কি মনে হয় যে ধর্মীয় পরিচয়টা বাঙালিয়ানার থেকে বেশি এগিয়ে, যেখানে দেশটা ইতিমধ্যে রাষ্ট্রধর্ম বলে নিজেকে ঘোষণা করেছে? বাংলাদেশ হ্যাঁ ম্যাম। বাংলাদেশ যদিও বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে, কিন্তু সেটি বড় কথা নয়। বাঙালির পরিচয় বাঙালি সংস্কৃতিতে, বাঙালির পরিচয় ধর্মের ঊর্ধ্বে, বাঙালির পরিচয় বাঙালির ঐতিহ্য কৃষ্টিতে। সুতরাং সেখানে আমরা মনে করি আমাদেরকে অবশ্যই ধর্মের উপরে মানুষের কথা বলতে হবে, ধর্মের উপরে জাতির কথা বলতে হবে। সেই জাতীয়তাবাদ, জাত সংস্কৃতি, ঐতিহ্য কৃষ্টির মধ্য দিয়েই আমি আমার মূল ধারা যে সেটাকে রক্ষা করতে পারবো। মূল ধারাকে বাদ দিয়ে কেউ যদি আমরা অন্য ধারায় নিজেদেরকে চিনতে চাই, সেটা কখনোই সম্ভব না। সুতরাং সেই দিক থেকে আমি মনে করব যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা আমার দেশের জন্য যেমন প্রয়োজন, ভারতের জন্য ঠিক একইভাবে প্রয়োজন। এবং এই অসাম্প্রদায়িক ধারাটি রক্ষা করবার জন্য ভারত এবং বাংলাদেশের এক ঐক্য অনেক বেশি জরুরি, এবং সেইটার উপরেই নির্ভর করবে আমরা আমাদের জাতিগত এই সংস্কৃতিগুলোকে রক্ষা করতে পারবো কিনা। অনেক ধন্যবাদ ম্যাম। আশা করব এই ভারতবর্ষ এবং বাংলাদেশ যৌথভাবে তাদের অগ্রগতির পথ দেখবে এবং আপনাদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন একসাথে সার্থক হবে। এবং যতদিন মাননীয়া শিরিন আক্তার মহাশয়ার মতো মানুষ আছেন, ততদিন আমরা স্বপ্ন দেখব। তো আমরা অনুষ্ঠানের শেষটা কিছু একটা কবিতার লাইন দিয়ে করতে চাই, যেটা এপার বাংলা এবং ওপার বাংলা দুটোকে মিলিয়ে দেয় এবং আমাদের হৃদয়ের বন্ধনকে স্পষ্ট করে। কয়েকটা লাইন বলেই আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করব। পরস্পর কিন্তু পড়শি নই আমরা, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মেহিবুব, তুমি শ্যামলী। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোই রাখি বন্ধনের কারিগর। আমরাই এক সত্যের হৃদয়ের অনুবাদ, আমরাই মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল ধারক। অনেক ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। আশা করি যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সবার জন্য বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং সুন্দর আগামী ভবিষ্যতের জন্য আপনাদের শুভকামনা। সবাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভ সেশনটি দেখার জন্য, এবং সবাইকে অনুরোধ করব কাব্যবর্ষার এই যে উদ্যোগ সেটাকে সাপোর্ট করার জন্য, যেন ভবিষ্যতে আমরা আরো এরকম অনেক সেশন করতে পারি যা শুধু দুই দেশের না, সমগ্র বিশ্বের মানুষের চোখ খুলে দেবে এবং বিশ্ব একসাথে এগিয়ে যাবে, যা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করলাম। নমস্কার ম্যাম। নমস্কার সমস্ত বন্ধুদেরকে, নমস্কার।